Bismillahir Rahmanir Rahim. Welcome to all. Enjoy the workshop on how to write a research report or internal report. আমরা যখন ইন্টার্নি রিপোর্ট অথবা কোনো থিসিস অথবা রিসার্চ কোনো পেপার লিখি, এর জন্য আমরা বিভিন্ন ফরম্যাট অনুসরণ করে থাকি। তা আমাদের একটা কমন ফরম্যাট হচ্ছে যে এই প্রত্যেকটা রিসার্চ রিপোর্ট বা ইন্টার্নি রিপোর্ট, যে কোনো গবেষণামূলক রিপোর্ট হোক, এতে দুইটা বৈশিষ্ট্য থাকে। কয়টা বৈশিষ্ট্য থাকে সৈকত? দুইটা বৈশিষ্ট্য থাকে। একটা হচ্ছে কোয়ালিটেটিভ বৈশিষ্ট্য ক্যারেক্টার, আর একটা হচ্ছে স্ট্রাকচারাল ক্যারেক্টার। কোয়ালিটেটিভ মিন্স এই যে আমি ইনফরমেশন গুলো দিয়ে একটা রিসার্চ রিপোর্ট তৈরি করব বা ইন্টার্নি রিপোর্ট তৈরি করব, এই ইনফরমেশন গুলো কোয়ালিটেটিভ কিনা। কোয়ালিটেটিভ মিন্স এখানে তিনটা গুণ থাকতে হবে। সেটা হচ্ছে রিলায়েবিলিটি, ভ্যালিডিটি, আর একটা হচ্ছে কম্পেয়ারেবিলিটি। মানে তথ্যগুলো আসলে রিলায়েবল কিনা এবং বিশ্বাসযোগ্য কিনা, এবং এই তথ্য দিয়ে আমরা একটা রিপোর্টের সাথে আরেকটা রিপোর্টের কম্পেয়ার করতে পারি কিনা। এটা হচ্ছে কোয়ালিটেটিভ দিক। আরেকটা দিক হচ্ছে স্ট্রাকচারাল দিক। সেটা হচ্ছে যে আমরা এই রিপোর্টটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে, কোন স্ট্রাকচারে, কোন ফরম্যাটে তৈরি করব, সেই বিষয়টা অনুসরণ করা। তা আজকে আমাদের আলোচনার যে বিষয়, যে আমরা যে ইন্টার্নশিপ রিপোর্টটা তৈরি করি একজন সুপারভাইজারের আন্ডারে, সে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এই রিপোর্টটা কিভাবে তৈরি করব, স্ট্রাকচারাল দিকগুলো, এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। তো রিসার্চ রিপোর্টের মেইনলি আমরা তিনটা সেকশনে ভাগ করি। এই ফরম্যাটটা তিনটা সেকশনে ভাগ করি। একটা প্রাইমারি সেকশন, মেইন সেকশন অ্যান্ড রেফারেন্স সেকশন। প্রত্যেকটা রিপোর্টকে আমরা তিনটা খণ্ডে ভাগ করি। একটা হচ্ছে প্রাইমারি সেকশন, মেইন সেকশন, আর একটা রেফারেন্স সেকশন। এখানে প্রাইমারি সেকশন কি? প্রাইমারি সেকশনটা হচ্ছে আমরা রিপোর্টটা তৈরি করার শুরুতে আমরা কভার লেটার থেকে কন্টেন্ট, মানে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে যাওয়ার পূর্ব পর্যন্ত এখানে আমাদের বিভিন্ন বিষয় থাকে। সেই বিষয়গুলো নিয়ে একটা সেকশন তৈরি করি, যেটা আমরা রিপোর্টে টাইম রোমান ফরম্যাটে পেজ নাম্বার দিয়ে থাকি। সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সেটাকে আমরা বলতেছি এখানে প্রাইমারি সেকশন। আর মেইন সেকশন কি? ইন্ট্রোডাকশন থেকে শুরু করে আমরা রিপোর্টটা কমপ্লিট করার জন্য যে কনক্লুশন বা প্রবলেম অ্যান্ড ফাইন্ডিংস বা রিকমেন্ডেশন বলি, এই পর্যন্ত যে চ্যাপ্টারগুলো থাকে তাদেরকে আমরা মেইন সেকশন বলে থাকি। আর রেফারেন্স সেকশন মিন্স এই রিপোর্টটা তৈরি করতে আমরা বিভিন্ন আর্টিকেল অথবা বুকস অথবা অন্য কোনো সোর্স থেকে ইনফরমেশন যে নিই, সেই ইনফরমেশনের রেফারেন্স দিয়ে থাকি বা টেবিল, বিভিন্ন বিষয় দিয়ে থাকি। সেটা হচ্ছে লাস্ট সেকশন। আমরা একের পর এক আলোচনা করি। আমাদের প্রাইমারি সেকশনে যে বিষয়টা থাকে, প্রথমে হচ্ছে কভার পেজ। কি থাকে? কভার পেজ। এখন এই কভার পেজটা কি? কভার পেজে আমাদের যেটা অ্যানুয়াল রিপোর্ট বা ইন্টার্নি রিপোর্ট বা যে রিপোর্টের, যেটাকে আমরা বলি কি মূল কভার, যেটা প্লাস্টিকের হতে পারে, যেটা হচ্ছে আপনারা বাইন্ডিং করেন, যে বাইন্ডিং এর মেইন পেজটা, সেই কভার পেজে লেখার কিছু নিয়ম আছে। সেইখানে কি থাকে? প্রথমে আমরা টাইটেলটা, যে বিষয় নিয়ে আমরা কাজ করি, সেই টাইটেলটা আমরা লিখি। টাইটেল লেখার পরে নিচে আর দুইটা তিনটা পার্ট থাকে। টাইটেল লেখার পরে যাকে উদ্দেশ্য করে সাবমিট করছেন, সাবমিটেড টু লিখে এইখানে মূলত আমাদের কি লিখতে হয়? যে সুপারভাইজারের নাম, ডেজিগনেশন, এবং সে কোন প্রতিষ্ঠানে বা কোন অর্গানাইজেশনে অথবা কোন ডিপার্টমেন্টে আছে, সেই বিষয়গুলো লিখতে হয়। সাবমিটেড টু, এরপরে সাবমিটেড বাই, যে রিপোর্টটা তৈরি করে তার নাম, আইডি নাম্বার, যদি মেজর সাবজেক্ট থাকে মেজর এবং ডিপার্টমেন্টের নাম লিখে সাবমিটেড
বাই। এরপরে থাকে লাস্টে যেটা ডেট অফ সাবমিশন, এই বিষয়টা নিয়ে আমরা কভার পেজ তৈরি করে থাকি। সেকেন্ড দেখেন টাইটেল পেজ। টাইটেল পেজটা হচ্ছে সেম, কভার পেজে যে কথাগুলো লেখা থাকে সেম বিষয়টা একটা সাদা কাগজে কভার পেজের নিচে থাকে। সৈকত ক্লিয়ার? জি স্যার। কভার পেজে যে বিষয়গুলো আমরা লিখি সেম বিষয়গুলো আমাদের কোথায় থাকবে? টাইটেল পেজে থাকবে। টাইটেল পেজে সেম বিষয়গুলো থাকবে। আর কভার পেজটা কোনটা? যেটা আমরা কি করি, স্পাইরাল বাইন্ডিং বা বিভিন্ন বাইন্ডিং এ যে আমরা প্লাস্টিকের উপরে যে কথাগুলো লিখি। এরপরে সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা কে প্রদান করবে? সুপারভাইজার, যার অধীনে কাজটা করা হয়েছে সে কি করবে? এই কাজ সম্পর্কে একটা সার্টিফাইড প্রদান করবে, সার্টিফাইড করবে টাইটেল পেজের পরে। ক্লিয়ার? এরপরে জি স্যার। ডিক্লারেশন। এই ডিক্লারেশনটা কে দিবে? এই ডিক্লারেশনটা দেবে হচ্ছে যে ব্যক্তি বা যে স্টুডেন্ট বা যে পার্সন এই রিপোর্টটা তৈরি করেছে, সে ডিক্লারেশন দিবে এই যে এই রিপোর্টটা তৈরি করতে কার কাছ থেকে, মানে ডিক্লারেশন বলতে এখানে সে অন্যের কোনো ডকুমেন্ট বা অন্য কোনো রিপোর্ট কাট কপি পেস্ট করে তৈরি করে নাই, নিজের কন্ট্রিবিউশন নে এটা করা হয়েছে। এবং এইখানে ডিগ্রির জন্য সে একটা ডিক্লারেশন দেবে। এরপর হচ্ছে অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট অনেক সময় অনেকে দেয় অনেকে দেয় না। অ্যাকনলেজমেন্টটা ইফ এনি এই কারণে যে অ্যাকনলেজ যখন কোনো রিসার্চার অথবা কোনো ইন্টার্নশিপ স্টুডেন্ট যখন কি করে রিপোর্ট তৈরি করে, রিপোর্ট তৈরি করতে এই রিপোর্ট তৈরির ক্ষেত্রে যারা বা যে ব্যক্তিবর্গ, যে অর্গানাইজেশন তাকে কি করেছে, হেল্প করেছে, হয়তো ডাটা দিয়ে, টাইম দিয়ে, টাকা দিয়ে বিভিন্ন বিষয়ে হেল্প করে থাকে, তাদেরকে স্বীকৃতি প্রদান করার জন্য অ্যাকনলেজমেন্ট একটা পেজ, এক পেজ বা দুই পেজ এটা লেখা হয়ে থাকে। এরপরে আমরা কি করব? টেবিল অফ দ্য কন্টেন্ট বা ইন্ডেক্স। আমরা ইন্ট্রোডাকশন থেকে শুরু করে না, একদম প্রথম টাইটেল পেজ থেকে শুরু করে রেফারেন্স পর্যন্ত যে বিষয়গুলো, যে পার্টগুলো আমরা তৈরি করেছি এর জন্য একটা কি করব? টেবিল তৈরি করব। সেখানে কন্টেন্ট থাকবে যে এই টপিকটা এত নাম্বার পেজে আছে, তাকে বলি আমরা কি? টেবিল অফ কন্টেন্ট বা ইন্ডেক্স বলি। অ্যাকনলেজমেন্টের পরে এই পৃষ্ঠাটা আমরা অ্যাড করব। এরপরে লিস্ট অফ টেবিল, সেটাও কিন্তু টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্টের সেম ফরম্যাটে লিস্ট অফ টেবিল মিন্স যদি আমরা রিপোর্টে একাধিক টেবিল ব্যবহার করে থাকি, কোন টেবিল, কোন টেবিলের কোন টাইটেল কোন পেজে আছে এই বিষয়গুলো আমরা কোথায় লিখব? টেবিল অফ কন্টেন্টের ঠিক নিচেই আমরা দেব লিস্ট অফ টেবিল। আবার যদি আমরা এই রিপোর্টে যদি একাধিক ফিগার ব্যবহার করে থাকি, চার্ট ব্যবহার করে থাকি, এই চার্ট বা ফিগারগুলো আমরা লিস্ট অফ টেবিলের নিচে সেম ফরম্যাট, টেবিল অফ কন্টেন্টের সেম ফরম্যাটে যে এক নাম্বার ফিগার টাইটেল এবং এই ফিগারটা আমার রিপোর্টের কত নাম্বার পেজে আছে, এইভাবে আমরা লিস্ট অফ ফিগার তৈরি করব। এরপরে আমাদের অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন হচ্ছে আমাদের রিপোর্ট তৈরি করতে এমন কিছু ওয়ার্ড বা এমন কিছু টাইটেল বা ফ্রেজ থাকে যেগুলোকে আমরা শর্ট সংক্ষেপে লিখে থাকি। যেমন ডিআইইউ, আসলে তো ডিআইইউ না, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো বারবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি না লিখে আমরা অনেক সময় এটাকে সংক্ষেপে কি লিখি? ডিআইইউ। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সিএসআর। এই যে শব্দগুলো এইগুলোকে আমরা কি করব? অ্যাব্রিভিয়েশন আকারে আমরা লিখবো। ইলাবোরেট থাকলে এটাকে অ্যাব্রিভিয়েশন আকারে
আমরা লিস্ট অফ ফিগারের পরে দেব। এইখানে আরেকটা বিষয় দেওয়া যায়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বা সামারি অফ দ্য রিপোর্ট। এটা আপনাদের ইন্টারনি রিপোর্টে এটা গুরুত্বপূর্ণ না। সেটা কি, যে অ্যাবস্ট্রাক্টটা কি, আমার রিপোর্টের জিস্ট সামারি কথাগুলো আমরা একটা পেজে লিখে দিই। এটা আপনাদের দরকার নাই। আপনারা যে কাজটা করবেন প্রাইমারি সেকশনে, কভার পেজ, টাইটেল পেজ, সার্টিফিকেট, তারপর ডিক্লারেশন, অ্যাকনলেজমেন্ট। এটা অ্যাকনলেজমেন্ট আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। বাট টেবিল অফ কন্টেন্ট, তারপর লিস্ট অফ টেবিল, লিস্ট অফ ফিগার এবং অ্যাব্রিভিয়েশন, এইগুলো মোটামুটি কি ম্যান্ডেটরি। এটা আপনাদের অবশ্যই রিপোর্টে সিরিয়ালি থাকতে হবে। এরপরে আসে আমরা মেইন পার্ট। স্যার আমরা মেইন পার্টে এইখানে মূলত আমরা 5টা চ্যাপ্টারের কথা বলেছি। এইটা আমরা ম্যান্ডেটরি অনুসরণ করব। 5টা চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন, অনেকে আবার ফের কনসেপচুয়াল চ্যাপ্টারও লিখে থাকে, আমরা ইন্ট্রোডাকশন লিখব। তাহলে এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে কি কি হবে আমরা আলোচনা করব। সেকেন্ড চ্যাপ্টার হবে রিভিউ অফ রিলেটেড লিটারেচার বা স্টাডি। আমরা যে রিপোর্টটা লিখব, এই রিপোর্ট রিলেটেড পূর্বে যদি কাজ হয়ে থাকে, কি কাজগুলো হয়েছে সেই বিষয়গুলো আমরা সেকেন্ড চ্যাপ্টারে লিখব। 3 নাম্বার চ্যাপ্টারে লিখব ডিজাইন অফ দ্য স্টাডি অর মেথোডোলজি। মেথোডোলজি কি, যেমন একজন হিউম্যান বিং, একজন হিউম্যান বিং এর কি থাকে, হাত, কান, চোখ, পা, বডির বিভিন্ন স্ট্রাকচার থাকে না, আর ভিতরে কি থাকে, লিভার, রুহ যেটা আমরাকে বলি। একটা রিপোর্টের মেইন রুহু বা মেইন বিষয় হচ্ছে ওটা মেথোডোলজি। আমরা কোন মেথডে, কোন প্রসিডিওরে, কোন ফর্মুলাতে এই রিপোর্টটা তৈরি করেছি, এই বিষয়টা থাকবে আমাদের কোন চ্যাপ্টারে, চ্যাপ্টার নাম্বার 3 স্যার। 4 নাম্বার চ্যাপ্টার অ্যানালাইসিস অফ ডাটা বা ডাটা অ্যানালাইসিস, অনেকে আবার বলে রেজাল্ট অ্যানালাইসিস। এই বিষয়গুলো আমরা 4 নাম্বার চ্যাপ্টারে আলোচনা করব। আর 5 নাম্বার চ্যাপ্টার সামারি অ্যান্ড কনক্লুশন, আবার এটাকে আমরা বলি কি ফাইন্ডিংস অ্যান্ড রিকমেন্ডেশন। এটাকে আমরা কি বলতে পারি, ফাইন্ডিংস অ্যান্ড রিকমেন্ডেশন। আমরা মেইন সেকশনে এই 5টা চ্যাপ্টার লিখবো এবং এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ইন্ট্রোডাকশন পার্টে আমরা কি বিষয়গুলো আমরা লিখব। ইন্ট্রোডাকশন পার্টে আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ দ্য স্টাডি, দ্যাট মিনস আমাদের যে টাইটেল, আমাদের যে টপিক, এই টপিক সেন্টেন্সের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক মানে কি, কনসেপ্ট মানে কি, ধারণা, মূল নীতি। ফ্রেমওয়ার্ক হচ্ছে কাঠামো, যার উপর ভিত্তি করে এই টপিকের, যেমন যদি আমরা বলি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, তাহলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিটা কি, কেন, কেন প্রয়োজন, এর মূল ফ্রেমটা আমরা লিখব। এরপর দেখেন লেখা আছে নিডস অ্যান্ড সিগনিফিকেন্স অফ দ্য প্রবলেম। আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, বিষয়টা নিয়ে গবেষণা করব বা রিপোর্ট তৈরি করব, এর প্রয়োজনীয়তা এবং গুরুত্ব কি আছে সেটা আলোচনা করতে হবে। ক্লিয়ার? ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, তাহলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট কেন প্রয়োজন, এটা করলে কে উপকার পাবে, আমি পাবো না ইউজাররা কি কি বেনিফিট পাবে, এই বিষয়গুলো এইখানে আলোচনা করতে হবে। তারপর পারপাস অর স্কোর অফ দ্য স্টাডি, মানে এই স্টাডির উদ্দেশ্য কি, এই স্টাডির বেনিফিট কি। স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, এই প্রবলেম সম্পর্কে ডেফিনেশন দেওয়া, যে বিষয় নিয়ে আমরা কাজ করব। এখানে ডেফিনেশন অফ দ্য টার্ম, বিভিন্ন যদি টার্ম ব্যবহার করে থাকি, যেমন সিএসআর বললাম,
রিস্ক ম্যানেজমেন্ট, তাহলে রিস্ক কি, ম্যানেজমেন্ট কি, এই টার্মগুলো আমরা এখানে সংজ্ঞায়িত করব। এরপরে আমরা কি করব, অবজেক্টিভ অফ দ্য স্টাডি। আমি যে রিপোর্টটা তৈরি করব এই রিপোর্টের অবজেক্টিভস কি হবে, এইখানে ব্রড অবজেক্টিভস, তারপরে ন্যারো অবজেক্টিভস, শর্ট, এইগুলো না, এক কথায় লিখবেন দিস আর দ্য অবজেক্টিভস। এখন এই অবজেক্টিভসটা অবশ্যই আমার টাইটেল মানে যে টপিক আছে টপিকের সাথে অবশ্যই রিলেটেড প্রবলেম যুক্ত হতে হবে। আর এইখানে আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ 4টা, 2 থেকে 3টা হলে ভালো হয়, বড় জোর কয়টা, 4টা। যদি 3টা হয় সবচেয়ে ভালো, 3টা যদি অবজেক্টিভস সেট করতে পারেন তাহলে আপনার সবচেয়ে ভালো। আর বড় জোর 4টা, এর বেশি আপনারা কোনো অবজেক্টিভ দিবেন না। ক্লিয়ার? এরপরে হাইপোথিসিস অফ দ্য স্টাডি। এটা যদি আমরা কখনো ভেরিয়েবল কোশ্চেনিয়ারের মাধ্যমে আমরা ভেরিয়েবল সেট করে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে যদি আমরা সম্পর্ক রিলেশনশিপ মেজারমেন্ট করে থাকি কোন রিপোর্টে, যে ভেরিয়েবলগুলোর মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান আছে, এই ধরনের যদি আমরা প্রেডিকশন করে থাকি, যেটা হাইপোথিসিস চ্যাপ্টারে আমরা আলোচনা করি। হাইপোথিসিস হচ্ছে রিলেশনশিপ বিটুইন কি ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন কি ভেরিয়েবল মানে কি রিলেশন, হোয়াট টাইপ অফ রিলেশন, দিস আর দ্য প্রেডিকশন, দিস আর দ্য এস্টিমেশন। পূর্বে থেকে যে পজিটিভ রিলেশনও হতে পারে, নেগেটিভ রিলেশনও হতে পারে। যদি আমরা কোনো রিলেশনশিপ মেজারমেন্ট করি সেই ক্ষেত্রে আমরা হাইপোথিসিস লিখে থাকি। সৈকত ক্লিয়ার? তারিকুল? তাহলে যদি আমরা কি করি, ভেরিয়েবল গুলোর মধ্যে কোনো রিলেশনশিপ মেজারমেন্ট করে থাকি ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে, তখন আমরা কি করি, হাইপোথিসিস ডিটারমিন করি। এবং হাইপোথিসিস সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি আমরা, নাল হাইপোথিসিস আর একটা কি অল্টারনেটিভ। এটা আপনারা কোর্সে বিস্তারিত শিখেছেন। এরপরে আমরা কি করব, হাইপোথিসিস আর অ্যাজাম্পশন প্রায় সেম। আর নিচের যে বিষয়টা আছে লিমিটেশন বা তারপরে চ্যাপ্টারাইজেশন, এটা আপনাদের দরকার না ইন্টার্নাল রিপোর্টে। ক্লিয়ার? ইন্টার্নশিপের রিপোর্টে নিচের 3টার কোনো প্রয়োজন নাই। আপনারা মেইনলি কি করবেন, ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ দ্য স্টাডি, নিড অ্যান্ড সিগনিফিকেন্ট অফ দ্য প্রবলেম, পারপাস অফ দ্য স্টাডি, স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, তারপর যদি কোনো টার্ম থাকে সেই টার্মগুলোর ডেফিনেশন দেওয়া, অবজেক্টিভস আর হাইপোথিসিস। এটা 1 নাম্বার চ্যাপ্টারে থাকবে। ক্লিয়ার? জি স্যার। 1 নাম্বার, জি, এটা আমাদের 1 নাম্বার চ্যাপ্টারে লিখতে হবে স্টেপ বাই স্টেপ। আমরা সেকেন্ড চ্যাপ্টারে চলে আসি। সেকেন্ড চ্যাপ্টার ছিল আমাদেরকে রিভিউ অফ রিলেটেড লিটারেচার অ্যান্ড স্টাডি। এখন যদি আমরা কোনো গবেষণামূলক কোনো বিষয় সম্পর্কে নতুন আইডিয়া নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, পূর্বে সেম বিষয়ের উপরে কোনো কাজ হয়েছে কি না, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করব, সিএসআর নিয়ে কাজ করব, অথবা কাস্টমার বিহেভিয়ার নিয়ে আমরা আলোচনা করব, যে জনতা ব্যাংকের কাস্টমার স্যাটিসফ্যাকশনটা কেমন। এই যে বিষয়গুলো নিয়ে কাজ করব, সেম টপিকের উপরে পূর্বে কোনো কাজ হয়েছে কি না, এবং সেই কাজগুলো আমরা দেখব যে এই কাজটা বাইরের দেশে হয়েছে কিনা। যদি সেম টপিক রিলেটেড কাজ বাইরের দেশে হয়ে থাকে সেইগুলোকে আমরা লিখব। তারপরে আমরা কি করব, যে
সেম কাজ বাংলাদেশেও হয়েছে সেইগুলোকে লিখব। এই কাজগুলোতে আমরা যে বিষয়টা আমরা কি করব, রিভিউ করব। ক্রিটিক্যালি কি রিভিউ করব, যে পূর্বের কাজের টপিক কি ছিল বা উদ্দেশ্য কি ছিল, তারা কি মেথোডোলজি ব্যবহার করেছে, এবং এই মেথোডোলজি ব্যবহার করে তারা কি ফাইন্ডিংস পেয়েছে এবং তাদের কাজের কি লিমিটেশন ছিল। লিটারেচার রিভিউতে আমরা কি লিখব, পূর্বের কাজের অবজেক্টিভস কি ছিল, সেই অবজেক্টিভস এর আলোকে তারা কি মেথোডোলজি ব্যবহার করেছে, কি ফাইন্ডিংস পেয়েছে এবং তাদের কাজের কি লিমিটেশন ছিল। কয়টা? চারটা। কয়টা বিষয় দেখব? চারটা স্যার। চারটা। এক নাম্বার দেখব কি, তাদের কাজের অবজেক্টিভস কি ছিল। দুই নাম্বার দেখব কি, তারা এই কাজ করতে কোন মেথোডোলজি ব্যবহার করেছে। তিন নাম্বার দেখব তাদের কাজের কি ফাইন্ডিংসটা কি, এবং চার নাম্বার দেখব কি, লিমিটেশন কি, তাদের কাজের লিমিটেশন কি। তাহলে আমরা গ্যাপ কিভাবে আইডেন্টিফাই করব, তারা যে কাজগুলো করেছে, মেইনলি এখানে আমরা যেটা গ্যাপ পাবো, তাদের কাজের যে লিমিটেশন গুলো আছে, সেই লিমিটেশন গুলোকে যদি আমি ওভারকাম করতে পারি, সেটাই হবে আমার কি নিউ ফাইন্ডিংস। ডিজাইন অফ দা স্টাডি অথবা আমরা মেথোডোলজি বলে থাকি। এইখানে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজগুলো আমাদের করতে হবে। ইনফরমেশন কালেক্ট, অ্যানালাইসিস বা যাই করি না কেন সবকিছু। প্রথমে দেখেন এখানে লেখা আছে ডেসক্রিপশন অফ রিসার্চার ডিজাইন। আমরা এই যে ইন্টার্নশিপ রিপোর্ট তৈরি করব, এই রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে আমাদের কতগুলো কাজ করতে হবে, সেটাকে সিস্টেমেটিক ওয়েতে হতে হবে। সিস্টেমেটিক ওয়েতে যদি না হয় তাহলে কিন্তু এটা রিসার্চ হবে না। আপনি কোনো প্রবলেমের ফাইন্ডিংস আপনি বের করতে পারবেন, বাট যদি সিস্টেমেটিক ওয়েতে হয় তখন সেটা হবে রিসার্চ, আর সিস্টেমেটিক ওয়েতে যদি না হয় তখন তাকে আমরা রিসার্চ বলতে পারবো না। তাহলে আমরা প্রথমে কি কাজটা করব, দেখেন সেকেন্ড পয়েন্টে আমাদের লেখা আছে কি পপুলেশন, আর একটা কি, যেমন উদাহরণ দিলে আপনাদের কাছে ক্লিয়ার হবে যে ড্যাফোডিলের কোনো একটা ব্যাচ সম্পর্কে আপনি জানতে চান যে তাদের রেজাল্ট কেমন, হয়তো 10 নম্বর ব্যাচ সম্পর্কে জানতে চান, তাহলে 10 নম্বর ব্যাচের টোটাল যে স্টুডেন্ট সংখ্যা সেটা হবে কি পপুলেশন। এখন এই টোটাল পপুলেশন থেকে আমরা কি করি, ছোট করে নিই। কেন? এই ক্ষেত্রে আমরা দুইটা মেথড ব্যবহার করে থাকি, একটা সেন্সাস মেথড বলে আর একটা হচ্ছে স্যাম্পলিং টেকনিক্স মেথড বলে। সেন্সাস মেথডটা কি, যে টোটাল জনসংখ্যা যা আছে আমাদের স্যাম্পল সাইজ তাই। একটা ব্যাংকে আপনি কাজ করবেন, ব্যাংকের কাস্টমার বলতে যত কাস্টমার আছে সবগুলোকে যদি নিয়ে আপনি স্যাটিসফ্যাকশন মেজারমেন্ট করতে চান তখন সেটা হবে সেন্সাস মেথড। বাট এতগুলো কাস্টমারের সাথে যোগাযোগ করা আপনার পক্ষে সম্ভব না, তখন কি করা হয়, সেটাকে আমরা স্যাম্পলিং টেকনিক্স বলি। সেই ক্ষেত্রে আমরা কি করি, টোটাল পপুলেশন থেকে আমরা ছোট্ট একটা গ্রুপকে সিলেক্ট করে থাকি। এখন এই যে গ্রুপকে আমরা সিলেক্ট করব, এর জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে টোটাল পপুলেশন যদি আপনার নোন হয়, জানা থাকে, সেই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করে স্যাম্পল সাইজ নির্ণয় করে থাকি, অথবা কি করে থাকি যে আননোন, সেই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করে স্যাম্পল সাইজ নির্ণয় করে থাকি।
এটা একটা মেথড। এছাড়া আর কি করে থাকি আমরা স্যাম্পলিং প্রসিডিউরের ক্ষেত্রে, দেখেন মনে আছে কিনা, আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করি, একটা প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড। প্রবাবিলিটিটা কি? এই প্রবাবিলিটিকে আরো তিনটা ভাগে ভাগ করেছি, মনে পড়বে দেখবেন, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, তারপর স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং। এই তিনটা মেথড ইউজ করে আমরা স্যাম্পল সিলেক্ট করি। আরেকটা হচ্ছে কি আমরা নন প্রবাবিলিটি, সেক্ষেত্রে কনভিনিয়েন্ট হতে পারে, জাজমেন্টাল হতে পারে, অ্যাক্সিডেন্টাল হতে পারে, স্নোবল হতে পারে। আমরা এই মেথডের যে কোনো একটা মেথড ইউজ করে আমরা স্যাম্পলিং প্রসিডিওর, মানে টোটাল জনসংখ্যা থেকে, পপুলেশন থেকে আমরা ছোট্ট একটা গ্রুপকে আমরা বেছে নিই, সেটা হচ্ছে স্যাম্পলিং প্রসিডিওর। ক্লিয়ার? পপুলেশন আর স্যাম্পল সাইজ ক্লিয়ার? সৈকত? জি স্যার। তাহলে এখন জি স্যার। এরপরে আমরা এই যে ডাটাগুলো যে কালেক্ট করব, আমরা এখানে বলতেছি সোর্স অফ ডাটা। এই ডাটাগুলোকে আমরা দুইটা সোর্স থেকে কালেক্ট করে থাকি, একটাকে বলি আমরা প্রাইমারি সোর্সেস আর একটাকে বলি আমরা সেকেন্ডারি সোর্সেস। তাহলে সেকেন্ডারি সোর্সেস কি? সেকেন্ডারি সোর্সেস হচ্ছে যে ডাটাগুলো অলরেডি পাবলিশড, পূর্বে একজন এই ডাটাগুলো অ্যানালাইসিস করেছে, রেজাল্ট তৈরি করেছে, ব্যবহার করেছে, এই ডাটাগুলোকে আমরা সেকেন্ডারি ডাটা বলে থাকি। সেটা হতে পারে কি জার্নাল, বুকস, বা কারো ওয়েবসাইটে আছে অ্যানুয়াল রিপোর্ট, গভর্নমেন্টের ডকুমেন্ট, এইগুলোকে আমরা সেকেন্ডারি সোর্স বলে থাকি। আরেকটা কি, এখন এই যে সেকেন্ডারি সোর্সের ডাটাগুলো আমরা ব্যবহার করব, এই সেকেন্ডারি সোর্সের ডাটাগুলো ব্যবহার করতে আমাদের নিচের যে টুলসের কথা বলা আছে, যে এই কাজটা করতে হবে না, যেটা প্রাইমারি ডাটার ক্ষেত্রে করতে হবে। সেটা কি? প্রাইমারি ডাটাটা কি? যে ডাটা পূর্বে কেউ ব্যবহার করে নাই, পূর্বে কেউ ব্যবহার করে নাই। এখন এই যে প্রাইমারি ডাটা, এই প্রাইমারি ডাটাটা আমরা কিভাবে কালেক্ট করব? এই প্রাইমারি ডাটা কালেক্ট করার জন্য আমরা তিনটা পদ্ধতি ব্যবহার করতে পারি। কয়টা পদ্ধতি? আবু সাইদ? স্যার তিনটা পদ্ধতি ব্যবহার করতে পারি। এক নাম্বার পদ্ধতি হচ্ছে অবজারভেশন মেথড। কি মেথড? অবজারভেশন মেথড। অবজারভেশন মেথড মিন্স আমি সৈকতের কাছ থেকে তথ্য কালেক্ট করব। আমি যদি সৈকতের সাথে ফ্রেন্ড হিসেবে মিশি এবং সৈকতের কাছ থেকে তথ্য আমরা কালেক্ট করি, এটা কি হবে? ডিরেক্ট অবজারভেশন। মানে পার্টিসিপেন্ট একটা নন পার্টিসিপেন্ট, সেটা এত বিস্তারিত যাব না। মোট কথা, যদি আমি সৈকতকে কি করি, পর্যবেক্ষণ করে তার কাছ থেকে আমি গোপনে তথ্যগুলো কালেক্ট করে নিই, দিস ইজ দ্য কি অবজারভেশন মেথড। আর অবজারভেশন মেথডে ডাটা কালেক্ট করা হয় সাধারণত কেস স্টাডি বেস রিসার্চে। ক্লিয়ার? গোপনে তথ্য কালেক্ট করা হয়। আরেকটাকে বলা হয় আমাদের ইন্টারভিউ। কি করি আমরা? ইন্টারভিউ নিয়ে আমরা তথ্য কালেক্ট করতে পারি। এখন এই ইন্টারভিউ যে আমরা নেব, এই জন্য আমরা কি করব? স্ট্রাকচার্ড এবং সেমি স্ট্রাকচার্ডে কোশ্চেনিয়ার তৈরি করব, যে আমরা তাদের কাছ থেকে কোন তথ্যগুলো নেব সেই তথ্যের জন্য আমরা প্রথমে কি করব? একটা কোশ্চেনিয়ার তৈরি করব। সেই কোশ্চেনিয়ারের ভিত্তিতে আমরা তথ্য কালেক্ট করতে পারি। আরেকটা হচ্ছে এই কোশ্চেনিয়ারটা আমরা কি ইমেলের মাধ্যমে হতে পারে, ফোনের মাধ্যমে হতে পারে, এখন তো সব ইমেল, হোয়াটসঅ্যাপেও হতে পারে, যে এই কোশ্চেনিয়ারটা রেসপন্ডেন্টস গ্রুপের কাছে পাঠানো হয়, তাদের কাছ থেকে
রেসপন্স পাওয়া যায় এবং ডাটাগুলোকে কি করা হয়, কালেক্ট করা হয়। কালেক্ট করা হয়। স্যার আমাদের এখন 9 সেমিস্টারে যেগুলো পড়াইছিলেন ওইগুলো না স্যার? এখন কোন সেমিস্টারে পড়াইছি রে বাবা, এখন তো আমার খেয়াল নাই। এখন এই যে আমরা ডাটাগুলো কালেক্ট করলাম, প্রাইমারি ডাটা কালেক্ট করার ক্ষেত্রে আমরা কি করি, একটা টেস্ট করে থাকি। এই টেস্ট গুলোকে আমরা এখানে যেটা রিলায়েবিলিটি, ভ্যালিডিটি, মেইনলি দুটা টেস্ট, যে তথ্যগুলো আমরা কালেক্ট করলাম এই তথ্যগুলো রিলায়েবল এবং ভ্যালিড কিনা এর জন্য আমরা দুইটা টেস্ট করে থাকি। আপনাদের এই নিয়ে এত বেশি মাথা নষ্ট করার দরকার নাই। ক্লিয়ার? এটা যখন আপনারা রিসার্চ পেপার লিখবেন তখন আপনাদের জন্য এই দুটা টেস্ট করতে হবে, একটা কি রিলায়েবিলিটি আর একটা ভ্যালিডিটি। এরপর আমরা কি করব, ডাটাগুলোকে কি করব, কালেক্ট করব। কালেক্ট করা শেষ, এখন স্ট্যাটিস্টিক্যাল কি ট্রিটমেন্ট, দ্যাট মিন্স এই ডাটাগুলো দিয়ে আমরা স্ট্যাটিস্টিক্যাল কি ধরনের অ্যানালাইসিস করব। যেমন আমরা যদি আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বলি সেক্ষেত্রে পাই চার্ট, বার চার্ট, হিস্টোগ্রাম আছে না, আছে সৈকত বা নোমান? জি স্যার। বিভিন্ন চার্ট আছে না, এই ডাটাগুলোকে আমরা চার্টের আকারেও প্রকাশ করতে পারি। অথবা আমরা শিখেছি কি মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কোরিলেশন, রিগ্রেশন, তারপরে অ্যানোভা, টি টেস্ট, এফ টেস্ট, জেড টেস্ট, বিভিন্ন টেস্ট শিখায়নি স্ট্যাটিস্টিক্সে? শিখেছেন? জি স্যার। এই টেস্টগুলো আমরা করতে পারি এবং কোন টেস্টগুলো করব সেই কথাটা আমরা এখানে আমরা লিখে দেব। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার কি না? মেথডোলজির পার্টটা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার, মোটামুটি ক্লিয়ার। 4 নাম্বার পার্টে আসলাম। এই যে টেস্টগুলো করলাম এইখানে হচ্ছে অ্যানালাইসিস অফ ডাটা বা ডাটা অ্যানালাইসিস। এই যে ডাটাগুলো আমরা পেয়েছি সেইগুলো আমরা কি করব, টেস্ট করব। এখানে দেখেন কয়টা পয়েন্ট আছে, 3টা। একটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বলতে আমরা বুঝাই বিভিন্ন চার্টের আকারে হতে পারে অথবা মিন, মিডিয়া, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এইগুলো মাধ্যমে যদি আমরা অ্যানালাইসিস করি তাদেরকে আমরা কি বলবো, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আর ডিফারেনশিয়াল স্ট্যাটিস্টিক্স হচ্ছে যদি আমরা এই ডাটাগুলোর মধ্যে রিলেশনশিপ মেজারমেন্ট করি। ওই যে পূর্বে বলেছিলাম হাইপোথিসিস যদি আমরা নির্ধারণ করি তখন আমরা রিলেশনশিপ মেজারমেন্ট করব। সেই ক্ষেত্রে আমরা কোরিলেশন, রিগ্রেশন, অ্যানোভা বা টি টেস্ট, জেড টেস্টের মাধ্যমে আমরা ডিফারেনশিয়াল স্ট্যাটিস্টিক্স বলে থাকি, এইগুলো অ্যানালাইসিস করি। 3 নাম্বার পয়েন্টে বলা হয়েছে এই যে অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করে একটা টেবিল পাবো, সেই টেবিল বা ফিগার যা থাকবে এই ফিগারগুলোকে কি করতে হবে, এক্সপ্লেইন করতে হবে, টেবিলগুলোকে এক্সপ্লেইন করতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস পার্ট। ক্লিয়ার? জি স্যার। 10 জন ছাত্রের সিজিপিএ নিয়েছি। এখন এই সিজিপিএ এর আমরা গড় তৈরি করতে পারি অথবা কি করতে পারি, ভেরিয়েন্স তৈরি করতে পারি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তৈরি করতে পারি, আবার ফের এটা চার্ট, পাই চার্ট আকারে তৈরি করতে পারি, বিভিন্ন তৈরি করতে পারি না? এটাকে বলবো আমরা ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। এখন আবার যদি বলি যে এই 10 জন ছাত্রের
এই সিজিপিএ ভালো হওয়ার কারণ আরেকটা ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে যখন আমরা সম্পর্ক নির্ণয় করতে যাব তখন আমরা যাব ডিফারেনশিয়াল স্ট্যাটিস্টিক্সে। ক্লিয়ার? এবং সম্পর্ক নির্ণয় করে যে আমরা টেবিলটা পাবো সেই টেবিলটা আমরা কি করব? এক্স কথায় এটা আমরা কি করব? এক্সপ্লানেশন করব। ক্লিয়ার? এন্ড লাস্ট চ্যাপ্টার হচ্ছে এখন আমরা এই যে অ্যানালাইসিস করলাম ডাটাগুলোকে করে যে আমরা এক্সপ্লানেশন করলাম সেইখান থেকে আমরা কি করব দেখেন প্রবলেম আইডেন্টিফাই করব। কি করব এখানে আমরা? প্রবলেম। যে অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করে তো আমরা রেজাল্ট পাবো না পাবো না? আবু সাইদ পাবো। পাবো, অবশ্যই পাবো স্যার। পাবো। তার উপর ভিত্তি করে আমরা কি করব? প্রবলেম আইডেন্টিফাই করব যে এই প্রবলেম আছে। ক্লিয়ার? এখন যদি আমাদের কি থাকে? হাইপোথিসিস বেস থাকে। কি থাকে? হাইপোথিসিস বেস থাকে। সেই হাইপোথিসিস গুলো যে আমরা ধরেছি সেই হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হয়েছে না রিজেক্টেড হয়েছে সেই বিষয়টা আমরা এখানে লিখব। মেজর ফাইন্ডিংসে যদি আমাদের হাইপোথিসিস থাকে যে সৈকতের সাথে আবু সাইদের পজিটিভ সম্পর্ক না নেগেটিভ সম্পর্ক আছে, আমি পূর্বে ধরেছি কি পজিটিভ সম্পর্ক, এখানে আমরা কি করলাম? পাইলাম নেগেটিভ, তার মানে হাইপোথিসিস রিজেক্টেড। আর ধরেছিলাম পজিটিভ, এখনো পেয়েছি পজিটিভ, তার মানে কি অ্যাকসেপ্টেড। তো এই হাইপোথিসিস যদি আমরা বেস ধরে করে সেই ক্ষেত্রে আমরা অ্যাকসেপ্টেড এবং রিজেক্টেড কি হয়েছে সেই হাইপোথিসিস গুলো লিখব। এরপর আমরা কি করব? ইন্টারপ্রিটেশন বা ডিসকাশন। এইটারসে আপনাদের এই যে প্রবলেমটা আমরা পাইলাম সেই প্রবলেমকে সলভ করার জন্য আমরা এখানে কনক্লুশন লিখেছি। আপনারা কনক্লুশন না লিখে সরাসরি লিখবেন কি? রিকমেন্ডেশন। কি লিখবেন? রিকমেন্ডেশন মানে সৈকতের এই সমস্যা আছে, আবু সাইদের এই সমস্যা আছে, এই সমস্যা থেকে ওভারকাম করতে হলে তাকে এই কাজগুলো করতে হবে। দিস ইজ দা কি? রিকমেন্ডেশন। ক্লিয়ার? জি স্যার। এই 5টা পার্ট আমরা শেষ করার পরে আমাদের 3 নাম্বার পার্ট যেটা আসলো সেটাকে আমরা বলি রেফারেন্স সেকশন। এখন এই রেফারেন্স সেকশন এত বেশি গুরুত্বপূর্ণ না, আবার ফের গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যে পরবর্তীতে রিসার্চ শিখবেন। এই ক্ষেত্রে দেখেন এখানে রেফারেন্স লাস্ট পার্টে 3টা বিষয় থাকে। 1 নাম্বার কি? বিপ্লিওগ্রাফি অথবা কি বলা হয়? রেফারেন্স। আরেকটাকে বলতেছি আমরা কি? এন্ড নোট, ফুটনোট বা এন্ড নোট বলি, আর বিভিন্ন অ্যাপেন্ডিক্স। এইখানে আমরা প্রথম যদি বলি রেফারেন্স আর বিপ্লিওগ্রাফির মধ্যে পার্থক্য কি? অনেকে আমরা রেফারেন্স দিই, অনেকে আবার ফির কি লিখি? বিপ্লিওগ্রাফি লিখি। Reference include the sources that have been directly cited in your paper. That means reference হচ্ছে যে সৈকত একটা ইন্টার্নশিপ রিপোর্ট লিখবে। এখন পূর্বে আবু সাইদ এই রিপোর্ট বা এই রিলেটেড কাজ করেছে, তখন সৈকতের কাজ হবে কি? যখন রেফারেন্স দিবে তখন আবু সাইদের রিপোর্টের তথ্য যেহেতু সে ব্যবহার করেছে রিপোর্টে, সেই কারণে সে রেফারেন্স আকারে কি লিখবে? আবু সাইদের রিপোর্টের নাম লিখবে। ক্লিয়ার? তখন তাকে আমরা রেফারেন্স বলবো। বাট যদি বিপ্লিওগ্রাফি শব্দটা লেখে সেই ক্ষেত্রে সৈকত আবু সাইদের পেপার সম্পর্কে ভিতরে কিছু লিখছে, বাট সে নিচে বিপ্লিওগ্রাফির মধ্যে সে লিখতেও পারে নাও লিখতে
পারে। দেখেন, এ বিপ্লোগ্রাফি ইজ এনি লিস্ট অফ রেফারেন্স এট দ্য এন্ড অফ টেক্সট whether is cited or not in your paper. বুঝাইতে পারি নাই সৈকত? জি স্যার, বুঝতে পারছি স্যার। কি বুঝতে পারছেন? স্যার, রেফারেন্সের ভিতরে যেটা ডিরেক্টলি যেটা বলা হয়, আর হচ্ছে হলো বিপ্লোগ্রাফিতে হচ্ছে যেটা না, লাস্টে যে ডিরেক্টলি না। সহজ কথা, যে আবু সাইদ একটা কাজ করেছে, ওকে, তার কাজ থেকে আমি কিছু কাজ নিয়ে আমার রিপোর্টে লিখেছি। ক্লিয়ার? যদি আমরা রেফারেন্স লিখি তখন তার নাম উল্লেখ করা কি ম্যান্ডেটরি। ওকে, জি স্যার। যেটা ভিতরে আছে। বাট আমি যদি বিপ্লোগ্রাফি শব্দের মধ্যে আমরা লিখি আবু সাইদের নাম, তাহলে আবু সাইদের রিপোর্ট থেকে কোনো তথ্য আমি ভিতরে লিখতেও পারি, নাও লিখতে পারি। রেফারেন্স ব্যবহার করলে অবশ্যই টেক্সটের ভিতরে তার রিপোর্ট সম্পর্কে কিছু তথ্য থাকতে হবে, বাট রেফারেন্সের বিপ্লোগ্রাফির ক্ষেত্রে এটা বাধ্যতামূলক না। আর একটা হচ্ছে ফুটনোট আর এন্ডনোট, বোঝেন? ফুটনোট আর একটা এন্ড নোট। আবু সাইদের লেখা থেকে কোনো লেখা যদি আমি আমার রিপোর্টের ভিতরে লিখে থাকি এবং যে পেজে লিখেছি সেই পেজের নিচে যদি আমি তার কি নাম লিখি, তখন তাকে বলবো আমরা কি ফুটনোট। আর যদি আমরা কি করি, ওই পেজের নিচে না লিখে রিপোর্টের শেষে তার নাম লিখি, তখন তাকে বলবো এন্ড নোট। আর এই ফুটনোট এবং এন্ড নোট গুলো আমরা অবশ্যই কি একটা প্যারাগ্রাফ আকারে লিখে থাকি। আর এই রেফারেন্স গুলো লেখার জন্য আমরা কতগুলো ফরম্যাট ব্যবহার করে থাকি, সেটা এপিএ, এমএলএ, হার্ভার্ড ইউনিভার্সিটি, শিকাগো ইউনিভার্সিটি, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, বিভিন্ন অর্গানাইজেশন এই রেফারেন্স যে আমরা লিখব, লেখার প্যাটার্ন কিভাবে লিখব সেটা তারা ডিসকাস করেছে। একটা শুধু আমি এখানে আলোচনা করব। দেখেন, একটা কাজের টাইটেল কি, ফার্ম প্যাসিফিক ক্যারেক্টারিস্টিক্স, কর্পোরেট গভর্নেন্স অ্যান্ড ভলান্টারি ডিসক্লোজার ইন অ্যানুয়াল রিপোর্ট অফ লিস্টেড কোম্পানিজ ইন বাংলাদেশ। দিস ইজ দ্য কি টাইটেল। আপনারা যে বিষয়ে গবেষণা করবেন বা রিপোর্ট লেখেন, ইন্টারনেট টাইটেল এটা। ক্লিয়ার? এই পেপারটা পাবলিশড হয়েছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ম্যানেজারিয়াল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। লেখক ছিল কে, পাবলিশড ইয়ার, ভলিউম, ইস্যু নাম্বার, পেজ নাম্বার দেওয়া আছে। এটাকে লেখার ফরম্যাট হচ্ছে, যদি আমরা এপিএ ফরম্যাট অ্যাপ্লাই করতে চাই তখন আমাদের প্রথম লিখতে হবে লাস্ট নেম অফ দ্য অথর্স ফার্স্ট। তাহলে লাস্ট নেম কি, রউফ, কমা, এমডির এম, আব্দুরের এ, তারপরে লিখি আমরা ইয়ার, তারপরে টাইটেল অফ দ্য টপিক, তারপরে লিখি আমরা জার্নালের নাম, তারপরে আমরা ভলিউম নাম্বার, ফার্স্ট ব্র্যাকেটে ইস্যু নাম্বার, তারপরে পেজ নাম্বার। মোটামুটি একটা হিসেব আপনারা এটা ইউজ করবেন।